প্রিয় দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ব্যবসা আর প্রতারণা, লাভ ও লোভ এখন যেন হাত ধরাধরি করে চলছে। কেউ প্রতারণার জাল বুনছেন আর সেই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। ধরা পড়ার নজিরও আছে। তারপরও কেন অতি লোভের পেছনে ছুটছে মানুষ? দেখুন ক্রাইম ওয়াচ টিমের অনুসন্ধান। বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের উমেদার আব্দুল মান্নান হঠাৎ জমিদার হয়ে ওঠার গল্পটি গর্ব করেই বলেছেন। চাকরির পাশাপাশি ব্যবসা, চাকরি আগের থেকেই আমাদের ফ্যামিলি ব্যবসা করে। আমি চাকরি নেওয়ার পরে ভাবছিলাম যে শুধু চাকরির টাকা দিয়ে সংসার চলবে। দেখুন চাকরির টাকা দিয়ে সংসার চলবে না, সৎ থাকা যাবে না। 2018 সালে ক্রাইম ওয়াচ টিম প্রথম এই মান্নানের আমানত সংগ্রহের বিষয়ে পূর্ণাঙ্গ অনুসন্ধান করে। সেই অনুসন্ধানে ধরা পড়ে প্রচলিত হারের বেশি লাভের লোভ দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করছেন মান্নান। আমি যার সঙ্গে হজ করেছি মল্লেম খলিলুর রহমান সাহেব, উনিও রাখছেন। উনিও আমাকে ব্যাপারে বললেন যে আমরা তো রাখছি, আপনিও রেখে দেন। সেই হিসাবে আমরা তার সাথেও রাখছি। তার কথায় অনেক টাকা নিছে, মানুষের কোটি কোটি টাকা নিছে, নিয়ে বাড়ি গাড়ি করেছে, মানুষের মোস্তানকে টাকা দিছে। আমি এমনি এলাকার লোক রাখি সেইভাবে আর কি, মনোনাইদা ওই তো 5 লাখ টাকা রাখিছি। মান্নান নিজেই স্বীকার করেন তিনি যেখানে হাত দেন সেখানে মাটি সোনা হয়ে যায়। উপরন্ত আপনার 5 বিঘা জমি ছিল, 1 টাকা ইনকাম ছিল না। ওই জমিটা ধরে আমি ইনকাম করা হয়েছে। একদম বাস্তব প্রমাণ হচ্ছে ওনার জমি আমরা নিয়েছি পিরোজপুর টাউনের উপরে, 10.5 বিঘা জমি। এখন ওই জমিটা ওনার বছরে 50,000 টাকা ইনকাম ছিল। আমারটাই টোটালি ছিল না, টোটাল ইনকাম ছিল না। ওনার জমিটা আমরা দিয়েছিলাম 4 কোটি একটু কম, এখন 20 কোটির উপরে দাম হবে, প্লাস 20 কোটি প্লাস। এমনকি হাজার কোটি টাকা আমানত সংগ্রহের বিষয়টি স্বীকারও করেন জেলা প্রশাসনের 4র্থ শ্রেণীর কর্মচারী থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া আব্দুল মান্নান। কোনো জমি আছে কবলা রেজিস্ট্রি করা, কোনটা আছে পাওয়ার অফ অ্যাটর্নি, কোনটা আছে বাইনারি রেজিস্ট্রি করা। আমি কি সব মিলে বলবো 400 একরের মতো করে টোটাল কোম্পানি এবং আমার নিজের সম্পদ দুটা মিলে 2000 কোটির উপরে হবে। তার কারণে খুলনা, পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর এলাকায় তফসিলি ব্যাংকে তারল্য সংকট দেখা দেওয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংকে জানান কর্মকর্তারা। গত বছরের যে ডিসেম্বরের থেকেও আমাদের আমানত কিছুটা কমে গেছে। তবে এই কমে যাওয়ার একটা কারণ হচ্ছে যে বাংলা বোর্ডের একটা বড় ফান্ড এরা সরাই নিয়েছে বেশি সুদ পাওয়ার জন্য। সুস্থ ব্যাংকিং ওখানে করা যাচ্ছে না, কারণ ব্যাংকের সর্বোচ্চ সুদের হার এখন 6 থেকে 6.5% চলে আসছে। আর ওই রিয়েল এস্টেট কোম্পানি দিচ্ছেন 35%, যেটা মিনিমাম 7 থেকে 8 গুণ বেশি। তো স্বাভাবিকভাবেই ব্যাংকগুলো ক্ষুদ্র আমানতকারীদের কাছ থেকে তো আমানত পাবে না। ক্রাইম ওয়াচ টিম আশঙ্কা করে অতি লাভের আশায় বিনিয়োগ করা আমানত ফেরত নাও পেতে পারেন বিনিয়োগকারীরা। ঠিক 1 বছরের মাথায় 2019 সালের শেষের দিকে উমেদার মান্নানের সাজানো জমিদারিতে টান পড়ে। টনক নড়ে প্রশাসনের। বিনিয়োগকারীদের আমানত ফেরত দিতে না পারার কারণে হতাশা বাড়ে। গ্রেপ্তার হন প্রতারক মান্নান। তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন, সমবায় অধিদপ্তর ও কেন্দ্রীয় ব্যাংক। দেখতে দেখতে উমেদার মান্নানের জালিয়াতির ঘটনা 5 বছরে পড়েছে। এখনো জমা দেয়া অর্থ ফেরত পাননি আমানতকারীরা। 19 লাখ টাকা দিয়েছিল, না কোনো টাকা পাইনি। মোট 4 লাখের মতন রাখছিলাম। অফিসে একটা ভাড়া নিয়েছিল, সেই অফিস নাই, অফিস বন্ধ হয়ে গেছে, টোটালি কোনো খোঁজ নাই। এখন আমরা তো সব সর্বশান্ত হয়ে গেছি। জীবনের পড়ন্ত বিকেলে ঔষধ কেনার সামর্থ্য নেই বলে জানালেন ভুক্তভোগী বিনিয়োগকারীরা। আমি টাকা রাখিলাম 6 লাখ,
জমি বিক্রি করা টাকা আমার লিগে তো সে তো অফিস বন্ধ করে তুই কোথায় চলে গেছে তার জড়া পাই না। ওষুধ আমি ওষুধ না খালি যে কাঁপতেছি আমার গা, ওষুধ খাতে যায় মাসে ৬,০০০ টাকা লাগে আমাকে ঘরে বাইরে 2 ওষুধ দিতে। এখন তো একদম অসহায়। সেবামূলক সংগঠন এহসান পরিবার গোটা জগতের জন্য একটা রহমত। কথার জাদু আর চাতুরীর কাছে ধরাশায়ী হয়েছেন পিরোজপুরের রাগিব হাসানের কাছে। তারা 3 সহোদর মিলে কথিত ইসলামী বক্তাদের ভাড়া করে আনতেন নিজেদের প্রতারণাপূর্ণ ব্যবসার পক্ষে কথা বলার জন্য। কয়েকটা গুনাহ আছে, এর মধ্যে শ্রেষ্ঠ একটা গুনাহ সুদের গুনাহ। এই গুনাহের থেকে হেফাজতের জন্য আমার বন্ধুবার প্রাণের মানুষ, কলিজার টুকরা, আপনাদের এলাকার গৌরব মুফতি রাগিব হাসান দামাত বারাকাতুহুম এই যে একটা সেবামূলক সংগঠন এহসান পরিবার এটা চালু করছেন। আমি এহসানের একজন পরিবারের সদস্য, আমিও সদস্য আলহামদুলিল্লাহ। এবার কোনো প্রশ্ন থাকলে ঢাকায়ও, আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ঠিক না বললেও এটা ঠিক, আপনি বলবেন না বলে আমি সাইন নেওয়ার অপেক্ষায় থাকবো না। না, সেই কথার মোহে পড়ে লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন হাজারো মানুষ। ব্যাংক নির্ধারিত লাভের চেয়ে বেশি মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। আমার স্বামীর রিটায়ার্ডের টাকা, পেনশনের টাকা 15 লাখ পাইছে, 5 লাখ আমরা খরচা করছি আর 10 লাখ ওইখানে রাখছে। আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে, এই খালি মানে ঘুরাইতে ঘুরাইতে মানে টাকাই দেয় না এখন পর্যন্ত। আমার স্বামী এই টাকার এর জন্য আমার স্বামী মারা গেছে স্টক করে। 10 লাখ টাকা এহসানে রাখছে। এহসানে রাখার পর যখন শুনছে আমার আব্বা যে এই টাকা আর পাওয়া যাবে না, আমার আব্বা স্টক করছে। স্টক করার পর সে মারা গেছে। 8 মাস আগে ক্রাইম ওয়াচ টিম রাগিব হাসান ও তার ভাইদের অর্থ আত্মসাতের বিষয়টি তুলে ধরে। জেলা শহরে হঠাৎ গজিয়ে ওঠা কথিত এহসান গ্রুপের ডালপালা গজায় অন্তত 30টি জেলায়। ওইসব জেলায় কার্যালয় খুলে আমানত সংগ্রহ করে প্রতারকরা। লাভের টাকা তো দূরে থাক, মূলধন চাইতে গিয়ে বিপাকে পড়েন বিনিয়োগকারীরা। মাটি কাম হর গিয়া সব টাকা জোগাড় হয়ে গিয়া সালাম মালাটা জমা দেওয়া, সে আবার ওই জায়গাতে এসে এই জায়গায় এইটা এসে 1 লাখ টাকা আর 1,20,000টা সালাম মালাটা বইতে। এই টাকাটা এখন তো আমি পাই না, চাইতে গেলেই এখন না পরে পরে আর ব্যবহার করে খুব খারাপ। পাশে কোতোয়ালি থানায় আমরা কয়েকজন না প্রায় 100 জনের উপরে গ্রাহক যে আমরা একটা জিডি করি। চেয়ারম্যান, নির্বাহী প্রধান কর্মকর্তা রবিউল ইসলাম মিলে আমার নামে একাধিক মামলা পরিকল্পনা করে। যশোরে মাঠ কর্মী আমার নামে 3টে চাঁদাবাজি মামলা দেয় এবং বরগুনা জেলায় আমার নামে জালিয়াতি মামলা দেয়। 1 মাস 7 দিন জেল খেটেছি আমি। আমার বাপ মা প্যারালাইজ হয়ে গেছে টাকা শোকে। এখানে 2.5 লাখ টাকা রাখছি, টাকা নিতে আসলে হুমকি ধুমকি দেয়। অবশেষে র্যাবের জালে ধরা পড়েন রাগিব হাসান ও তার সহোদররা। পাওনাদাররা মামলা করেছেন রাগিবের বাবা ও সহযোগীদের বিরুদ্ধে। গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও অজ্ঞাত কারণে তাদের ধরছে না পুলিশ। গ্রাহকদের করা মামলায় তারা অনেকেই ওয়ারেন্টভুক্ত আসামি। এদের মধ্যে অনেকের নামে তার আব্বা মাওলানা আব্দুর রব সাহেব সহ, ম্যানেজার সহ এবং তাদের মাদ্রাসা পরিচালক সহ এরকম অনেকের নামে ওয়ারেন্ট হওয়া সত্ত্বেও প্রশাসনের নাগের ডগায় তারা ঘুরে বেড়াচ্ছে, তা অ্যারেস্ট হচ্ছে না। তো এখানে আমার আসলে ব্যবসা বাণিজ্য টোটালি বন্ধ হয়ে গেছে। মানে আমি যে ক্ষতি হয়েছি এতে প্রায় 50 লাখ টাকার আমি ক্ষতির সম্মুখীন। মাওলানা আব্দুর রব খান, ওনার নামে 5টা ওয়ারেন্ট আছে, রানিং 5টা ওয়ারেন্ট, কিন্তু সে এখন অ্যারেস্ট হয় নাই। ক্রাইম ওয়াচ টিমের কাছে রাগিব আহসানের পিতা আব্দুর রব দাবি করেন হাজার হাজার লোকের কাছ থেকে অর্থ সংগ্রহের বিষয়টি জানতেন না তিনি। তারপরও তাকে মামলায় জড়ানো হয়েছে হয়রানির জন্য। আমি বেনজির এহসানের পক্ষে কোনো কথা বলি নাই, সবসময় বারণ করে আসছি। আমাকে আসামি দিয়ে দিচ্ছে। আমার আসামি দেওয়ার কি যুক্তি আছে? আমার ছোট ছেলেকে আসামি দেওয়ার কি যুক্তি আছে? আমানতকারীদের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আব্দুর রব।
আমি এ ব্যাপারে কিছু জানি না। 8 মাস পেরিয়ে গেছে, কিন্তু এখনো কানাকড়ি পর্যন্ত পাননি লাখ লাখ টাকা বিনিয়োগকারী ভুক্তভোগীরা। বিনিয়োগের টাকা চাইতে গিয়ে উল্টো হুমকির শিকার হচ্ছেন বলে দাবি আমানতকারীদের। ওরা বলছে যারা মামলা করে নাই তাদেরটা আমি পরে দেখব করতে আমরা অনেকবার গেছি গেটের কাছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করছি, অনেক খারাপ ব্যবহার করছে, ইভেন মানে তারা থ্রেডও দিচ্ছে দেখে নেবে। আমার 8.5 লাখ টাকা এবং আমার মেয়ের 1.5 লাখ টাকা, এই 10 লাখ টাকা ওইখানে আমার রাখা। কিন্তু এখন তো দেখি যে এখন আজকে প্রায় 3-4 বছরের মতো হয়ে গেছে, কোনো টাকা পাই না, কিছু না, আম নাই, সালাও নাই, সবই গেছে। এদের কথা শুনে তো এখন দেখলাম যে এখন সবই গেল। উমেদার মান্নান আর রাগিব হাসানরা ঠকবাজি করেছিল জেলা শহরে বসে, আর জিয়াউদ্দিন জামান নামের এক প্রতারক কিভাবে দেশে বিদেশে প্রতারণার জাল ছড়িয়েছিল। অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে গিয়েই নাকি প্রতারণার হাতে খড়ি হয়েছিল কথিত ব্যবসায়ী জিয়াউদ্দিন জামানের। দেশে আসার পর নানা ছল চাতুরি করে কিভাবে ব্যবসায়ীদের কাছ থেকে শত কোটি টাকা হাতিয়ে নিলেন এই প্রতারক। জিয়াউদ্দিন জামানের প্রতারণার জাল বিছানো পথে এবার ক্রাইম ওয়াচ টিমের যাত্রা ঢাকা থেকে নারায়ণগঞ্জ। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত এই শহরের ব্যবসার প্রাণকেন্দ্র নিতাইগঞ্জ। ব্যবসায়িক পরিবারে বেড়ে ওঠেন আব্দুল করিম বাবু। দুবার তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। কাউন্সিলরের কার্যালয়টিও পৈতৃক বাড়িতে, পাশেই শতবর্ষী 4তলা ভবন। এই ভবনটি নারায়ণগঞ্জ শহরের প্রথম উঁচু ভবন বলে জানালেন বাবু। পারিবারিকভাবে ধনাঢ্য বাবুদের ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে নিতাইগঞ্জে। সেখানে 2টি বহুতল ভবন নির্মাণ করছেন তিনি। তলা ওই ভবনের টাইলস সরবরাহের প্রস্তাব নিয়ে একদিন তার কাছে হাজির হন জিয়াউদ্দিন জামান নামের এক ব্যবসায়ী। আপনার 11 তলা একটি ভবন হচ্ছে, সেখানে তো আপনাদের টাইলস লাগবে, আপনার এত বড় বিল্ডিং হচ্ছে, আমার টাইলসটা আপনি দেখেন, যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন। তখন সে আমাকে স্যাম্পল দেখালো, টাইলসগুলো ভালো লাগলো। তিনি জানান বাজারের প্রচলিত দামের তুলনায় ঘন ফুট হিসেবে 5 টাকা কমে টাইলস দেওয়ার প্রস্তাব করেন জামান। সে লক্ষ্যে 50 লাখ টাকাও পরিশোধ করেন বাবু। আপনি যদি মনে করেন আমার ইটাই করেন, আমরা ডিলার প্রাইজে আপনাকে দিব, আর যদি আপনি আমাকে অ্যাডভান্স করেন তাহলে আমি ডিলার প্রাইজের থেকে কম দিব। তো বললাম যে কত টাকা দিলে আপনি আমাকে কত টাকা কমে পার স্কয়ার ফিটে? বললো পার স্কয়ার ফিটে আমাকে 5 টাকা করে কম দিবে। তো চিন্তা করলাম অনেক টাকা। তো বললো আমাকে যদি 50 লাখ টাকা দেন তাহলে। আমি বললাম ঠিক আছে, আমার অফিসে আসেন। সে আসলো, আসার পরে আমি তাকে 50 লাখ টাকা ক্যাশ দিলাম। সময় গড়িয়ে যায়, ভবনের কাজও দ্রুত গতিতে এগুতে থাকে। প্রতিশ্রুত টাইলস দেয়া তো দূরে থাক, উল্টো যোগাযোগই বিচ্ছিন্ন করে দেন জামান। তাকে আর ফোনে খোঁজা পাওয়া যায় না। তো কয়েকদিন খোঁজাখুঁজির পরে লোকজন ঢাকায় আসলাম, অফিসে গেলে বলে কি স্যার নাই। আমি জন্মলগ্ন থেকে একজন ব্যবসায়ী ঘরের সন্তান। একজন ব্যবসায়ীর সবচেয়ে বড় ধর্ম হচ্ছে বিশ্বাস, কারণ ব্যবসা করতে গেলে বিশ্বাস করতেই হবে। সেই বিশ্বাসের ঘরে পরবর্তীতে যখন পেলাম না, চেক যখন ডিসঅনার হলো এবং যখন সে আমাকে টাইলসের কমিটমেন্ট করার পরে টাইলস দিল না, তখনই বুঝে গেছি যে সে আমার সাথে ফ্রড করেছে। ধীরে ধীরে জানতে পারেন তিনি একাই প্রতারণার শিকার হননি, তার মতো বহু ব্যবসায়ীকে পথে বসিয়েছে জামান। যারা রাস্তাঘাটে লেকচার দিয়ে ওষুধ বিক্রি করে, ঠিক আছে, তাদের কোনো অফিস নাই, কোনো কিছু, যেখানে খুশি লোক যেমন সমাগম করতে পারে, তো তার সেই টেকনিকটা আছে যে চিটিং করতে হলে কাকে কিভাবে ভাইস্ট করতে হবে, সেই জিনিসটা সে ট্রেনিং প্রাপ্ত, ডিগ্রি প্রাপ্ত। যে সে তো আসলে ব্যবসায়িক ডিগ্রি নেয়, সে আসলে কিভাবে মানুষকে ব্যবসায়িক লালসা দেখিয়ে মানুষকে প্রতারিত করা যায়, ঠকানো যায়, সেই ডিগ্রিটাই নিয়ে আসছে সে। আমি একজন ব্যবসায়ীর কথা দেখলাম, ওদের 74 কোটি টাকা তার আত্মসাৎ করেছে। তো সে তো একজন ইন্ডাস্ট্রিয়াল, তার মতো মানুষ যদি তার কাছে ধরা খায়, তা আমি তো একটা ছোট বাচ্চা মানুষ।
মামলার যেসব এজাহারের কপি ক্রাইম ওয়াচ টিমের হাতে এসেছে তাতে চোখ বুলালে জিয়াউদ্দিন জামানের নানামুখী প্রতারণার ভয়াবহতা ধরা পড়ে। ব্যবসায়ী নজরুল ইসলাম গুলশান থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেছেন তার যমুনা কনস্ট্রাকশনের ভুয়া প্যাড তৈরি করে নকল কোটেশন দিয়ে ব্যাংক ঋণের আবেদন করেন জামান। যমুনা কনস্ট্রাকশনের কর্মচারী মোহাম্মদ আলীর নাম ও সই জাল করে ঋণের টাকা গ্রহণ করার জন্য জমা দেন। কোটেশনে যমুনা কনস্ট্রাকশনের নাম উল্লেখ করা হলেও ব্যাংকে জমা দেয়া মোড অফ পেমেন্টের ঘরে ভিন্ন প্রতিষ্ঠান জেডএন কর্পোরেশনের নামে টাকা প্রদানের কথা বলা হয়েছে। নজরুল ইসলাম অভিযোগ করেন তার প্রতিষ্ঠান যমুনা কনস্ট্রাকশনের কর্মচারী মোহাম্মদ আলীর পরিবর্তে অন্য একজনকে মোহাম্মদ আলী সাজিয়েছেন জিয়াউদ্দিন জামান। এভাবে অগ্রণী ব্যাংক গুলশান শাখা থেকে 33,32,71,000 টাকা হাতিয়ে নিয়েছেন জামান, যা সুদে আসলে এখন 74 কোটিতে ঠেকেছে। হেলাল উদ্দিন নামের এক ব্যবসায়ী পল্টন থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন টাইলসের কথা বলে তার কাছ থেকে 1,25,00,000 টাকা আত্মসাৎ করেছেন জিয়াউদ্দিন জামান। ইকবাল হায়দার চৌধুরী নামের আরেক ব্যবসায়ী মতিঝিল থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন তারও 10 কোটি টাকা মেরে দিয়েছে জিয়াউদ্দিন জামান নামের প্রতারক। টাইলসের ব্যবসার অংশীদার হিসেবে 10 কোটি টাকা নেয়ার পর লভ্যাংশ তো দূরে থাক, টাকা ফেরত চাইতে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দেন জিয়াউদ্দিন জামান। র্যাব সদর দপ্তরে দেয়া অভিযোগে সিরাজগঞ্জের ব্যবসায়ী ফজলুর রহমান দাবি করেন ভবন মেরামত ও দেয়াল নির্মাণ বাবদ 9,22,000 টাকা পান তিনি। দিনমজুর শ্রমিকদের টাকা চাইতে গেলেও তাকে খুঁজে না পাওয়ায় র্যাবের কাছে আইনি প্রতিকার চান ফজলু। এমন সব অভিযোগের ভিত্তিতে এপ্রিল মাসে রাজধানীর উত্তরা থেকে জিয়াকে গ্রেপ্তার করে র্যাব। তারা জানান জিয়া একজন হোয়াইট কলার প্রতারক, যার হাতে খড়ি হয় অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে গিয়ে। তার প্রতারণা শুরু হয় মূলত 2004 সাল থেকে। তিনি 2004 সালে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার জন্য যান, ডিপ্লোমা করার জন্য। সেখানে অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে তিনি কিভাবে অস্ট্রেলিয়া থেকে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বা অর্থ পাচারের মাধ্যমে হংকংয়ে টাকা শিফট করা যায় অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে, এই কৌশলটা তিনি রপ্ত করেন। 12টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান জিয়াউদ্দিন জামান, তবে কর্মকর্তা কর্মচারী মাত্র 5 জন। শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন শত কোটি টাকা। ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশের বাইরে পাচার করে দিয়েছেন সেই অর্থ। তিনি বেশ কিছু টাকা, প্রায় একটি ব্যাংক থেকে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি 196 কোটি টাকা লোনও তিনি নিয়েছেন। বিদেশে অর্থ পাচারে বেশ কিছু ফুটপ্রিন্ট পেয়েছি। তার নিজের একটি কর্পোরেশন রয়েছে, এস কর্পোরেশন, যার মাধ্যমে প্রায় 30 কোটি টাকার অর্থ পাচারের আমরা বিভিন্ন ফুটপ্রিন্ট পেয়েছি বা স্টেটমেন্ট আমরা পেয়েছি। একইভাবে তিনি যেই লোনটি পেয়েছেন সাম্প্রতিক সময়ে 196 কোটি টাকা, সেই লোনের মাধ্যমে যে বিভিন্ন যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট তিনি আমদানি করেছেন, সেখানে তিনি 18 থেকে 19% অতিরিক্ত মানে ওভার ইনভয়েস প্রদর্শনের মাধ্যমে প্রায় 30 থেকে 40 কোটি টাকা তিনি অর্থ পাচার করেছেন। আসল কোম্পানির আদলে নকল ওয়েবসাইট তৈরি করতেন জিয়া। শুধু দেশে নয়, চীন এবং মধ্যপ্রাচ্যেও তার শিল্প কারখানা আছে এমন কথা বলে প্রতারিত করত ব্যবসায়ীদের। বিভিন্ন সময় যারা তার কাছে বিনিয়োগ করতে চেয়েছেন তাদেরকে তিনি এই চায়না প্লাস ওমানে তিনি নিয়ে গিয়েছেন এবং সেখানে তার এই যে 700 একর যে লিজ নেওয়া এবং বিভিন্ন দোকান দেখিয়ে তিনি বলেছেন যে এই দোকানগুলো তার,
এবং এই চায়নাতে তিনি যখন বিভিন্ন ফ্যাক্টরি ভিজিটে গিয়েছেন সেখানে তিনি কয়েকজনকে ম্যানেজ করে সেই ফ্যাক্টরিটি তার এরকম একটি মুখরোচক বা বিভিন্ন জিনিস তিনি উপস্থাপন করেছেন, সেখানে অ্যাড দিয়েছেন। এইভাবে তিনি মানুষের বিশ্বস্ততা অর্জন করেছেন। তার যে জীবনযাত্রা, তার যে অভিজাত চলাফেরা, তার মাধ্যমেই বিভিন্ন বিনিয়োগকারীরা প্রলুব্ধ হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, বাগেরহাট, খুলনা প্রায় 130 বিঘা জমি সে ক্রয় করেছে তার নিজের নামে। পরবর্তীতে এই জমিগুলোই আবার ব্যাংকে মর্গেজ দিয়ে সে 270 কোটি টাকা আবার ব্যাংক থেকে সে লোন নিয়েছে। ডেস্টিনি থেকে ইভেলি, শাহেদ থেকে জিয়াউদ্দিন, প্রতারণা আর অর্থ আত্মসাতের প্রাতিষ্ঠানিক আয়োজনে পড়ে নিঃস্ব হয়েছেন হাজারো মানুষ। তাহলে তাদের যাওয়ার জায়গা কোথায়? কিভাবে প্রতিকার পেতে পারেন সব হারা মানুষ? চটকদার বিজ্ঞাপন আর অতি মুনাফার লোভ দেখিয়ে প্রতারণার জাল ছড়ায় অসাধু ব্যবসায়ীরা। সেই ফাঁদে পা দিয়ে নিঃস্ব লাখো মানুষ। সব শেষ হয়ে যাওয়ার পর কেন ঘুম ভাঙে প্রশাসনের? নিজের সম্পদ অন্যের হাতে গেলে পরিণতি কতটা করুণ হতে পারে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যশোরের আফসার উদ্দিনের ঘটনা। ৬৮ বছরের এই বৃদ্ধ বিমান বাহিনীর সাবেক সদস্য চিরকুমার আফসারের জীবনের চরম দুঃসময়টা কাটছে ভাই ও বোনের ঘরে। গ্যাংগ্রিন ও প্রোস্টেট গ্ল্যান্ডের রোগী আফসারের কথাও জড়িয়ে আসে। ওনাদের ভিতরে যে ওই জিনিস ছিল আমি কখনো ভাবতে পারিনি। আমি অবশ্য লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, 10 লাখ লোন পাড়ি বাবার বাড়ি লোকারা দিতে পারলি আমি মরে গেলি এরা আমার জায়গায় খাওয়া দাওয়া করে ভাড়া দিয়ে থাকতে পারতো। সব আমার শেষ। তার দাবি অতি লোভের প্ররোচনায় এহসান গ্রুপে 12.5 লাখ টাকা বিনিয়োগ করে আজ নিঃস্ব তিনি। করাতে পারছেন না প্রয়োজনীয় চিকিৎসা। 12.5 লাখ টাকা দিই, ওনারা বলেন যে প্রতি মাসে 1600 টাকা করে আপনি পাবে। আমি পাইছিও, আমি হজে যাবো বলে ওনার সঙ্গে ঠিকও করেছিলাম, একটা ফর্ম ফিল আপ করার কথা। এরই ভিতরে মোটামুটি অঘটন ঘটে গেল। আর পয়সা করি তো দূরের কথা, ওনাদের কোনো খোঁজও থাকলো না। আল্লাহ আমারে মেহেরবান, আল্লাহ আমার কি করলো। আফসার উদ্দিন নিঃস্ব হয়েছেন বছর 2 হলো, কিন্তু তারও আগে যারা ডেস্টিনি গ্রুপের মাধ্যমে প্রতারিত হয়েছেন তাদের কেউ এখনও নিজের গচ্ছিত অর্থ ফেরত পাননি। প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনায় ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান, সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ দায়ীদের ইতোমধ্যে সাজা হয়েছে। কিন্তু ঘামে শ্রমে জমানো অর্থ কবে ফেরত পাবেন বিনিয়োগকারীরা সেটি নিশ্চিত নয় কেউ। ইভেলি কাণ্ডেও অর্থ আত্মসাৎ এবং প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধাররা। কিন্তু হাজার হাজার বিনিয়োগকারী কবে অর্থ ফেরত পাবেন, কিভাবে পাবেন সেই পথ জানা নেই কারোই। যখনই প্রতারণার বিষয়টি আলোচনায় আসে তখনই তৎপর হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দাবি র্যাব কর্মকর্তাদের। প্রতিটি ক্ষেত্রেই যারা প্রতারক চক্র তারা বিভিন্ন অভিনব উপায়ে বিভিন্ন পন্থা খুঁজছে কীভাবে প্রতারণা করা যায় এবং সেভাবে তারা প্রতারণা করছে। মূলত আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন সময় আমাদের কর্তৃক গ্রেপ্তার হচ্ছে, তারা জেল খাটছে এবং প্রতারণায় দিন দিন তারা অভিজ্ঞ হচ্ছে, নতুন নতুন কৌশল অবলম্বন করছে এবং তারা পুনরায় সাধারণ মানুষের সাথে তারা প্রতারণা করছে। এই বিষয়গুলো যখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসছে, আমরা যখন এটা ব্যবস্থা নিচ্ছি এবং আইনের সঠিক প্রয়োগ, বিচার ব্যবস্থা সব কিছু মিলে যদি ওইভাবে আসে, ইন দ্যাট কেস আমি মনে করি এটা বন্ধ হওয়া সম্ভব। আমি মনে করি যে আমাদের লোভকে সংবরণ করে আমাদের ইনভেস্ট করার পূর্বে যাচাই বাছাই করে ইনভেস্ট করা উচিত। সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক বলছেন, প্রচলিত পন্থার বাইরে গিয়ে যখন অতি মুনাফার ফাঁদে পড়ে বিনিয়োগকারীরা তখনই
ঝুঁকি বাড়ে। যে কোনো ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে যিনি বিনিয়োগ করছেন তার দেখবার একটা বড় দায়িত্ব হচ্ছে যে তিনি একটি আইনগতভাবে দেশের নিয়মকানুনের মধ্যে প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠানে ব্যবসা করছেন কিনা সেটি দেখবার বিষয়, এবং সেটি তিনি না জেনে যদি বিনিয়োগটি করে ফেলেন তাহলে দায়িত্বটি আসলে প্রথমত তার উপরেও বর্তায়। বিভিন্ন অ্যাসোসিয়েশন যারা রয়েছেন তারাও আসলে কোন ধরনের বিনিয়োগ আসলে সেফ, কোন ধরনের বিনিয়োগ থেকে নিরুৎসাহ করা উচিত নয় এই বিষয়গুলো জানা, এবং তারপরেও যদি কেউ এই ধরনের বিনিয়োগে যান তাহলে সেটা অবশ্যই দুর্ভাগ্য, এবং সেই দায়ভারটিকু অবশ্যই সেই ব্যক্তির নেওয়া উচিত। অর্থনীতির এই গবেষক বলছেন, আইনি কাঠামোগত পরিবর্তন ও নজরদারি বাড়ানো না হলে ব্যবসার আড়ালে প্রতারণা বন্ধ করা অসম্ভব হবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে যে লেনদেনগুলো হয় সমস্ত ধরনের, সেটা ব্যাংকের মাধ্যমে হোক, সেটা পুঁজিবাজারের মাধ্যমে হোক, অথবা সেটা ইনফর্মাল ক্যাশ ট্রানজ্যাকশন হোক, এই পুরোটির উপরে এখন পর্যন্ত নজরদারি আনা যায়নি। ফলে এই ফাঁকগুলোকে বা এই গ্যাপগুলোকে ব্যবহার করেই বিভিন্ন রকমের অবৈধ ব্যবসা, অবৈধ লেনদেন এগুলো থেকে যাচ্ছে, এবং সেই যারা এগুলো করছেন তারা যেহেতু বুঝতে পারছেন যে তাকে কেউ ধরতে পারবেন না, দুটো জিনিস, একটা হচ্ছে তাকে ট্রেস করতে পারবেন না, একটা হচ্ছে তাকে ট্র্যাক করতে পারবেন না। এই ট্রেসেবিলিটি এবং ট্র্যাকেবিলিটির অভাবের সুযোগ নিয়ে এই ধরনের ব্যবসা কর্মকাণ্ড অবাধে চলছে। প্রতারক ও অসাধু ব্যবসায়ীদের দায় নিতে চায় না ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইও। অতি মুনাফা, অতি লোভ জন্য আমরা প্রতারিত হচ্ছি, এবং এই লোভটাকে পুঁজি করছে অনেকে। যখন হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে তখন কিন্তু সরকার পদক্ষেপ গ্রহণ করছে। এইটা যে অনৈতিক কাজ করতেছে, আইন বিরোধী কাজ করছে, সরকার কি জানে না? তাহলে সরকার কেন যখন স্টার্ট হয় তখনই কেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে না? যখন লোকজনরা প্রতারিত হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায়, তখন সরকার কেন ব্যবস্থা নিচ্ছে? দর্শক, কথিত ব্যবসায়ী নামক প্রতারকদের খপ্পর থেকে সাবধান থাকুন, নিজের সম্পদ নিজে রক্ষা করুন। ক্রাইম ওয়াচের শেষ প্রান্তে আমরা অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। এছাড়া ফেসবুকও আমাদের পাবেন, facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।